নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান বিট ডায়াবেটিস উইন লাইফ। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের কাছে খুব পছন্দের এবং আনন্দদায়কও বটে। সুগার, চিনি। চিনি সকালের চা থেকে সন্ধ্যের মিষ্টি পর্যন্ত সর্বত্র চিনি দৈনন্দিন জীবনে বিরাজমান। কিন্তু এখানেই একটা প্রশ্ন উঠছে, এই চিনি অর্থাৎ সুগার রক্তে যদি শর্করার মাত্রা তলে তলে বাড়তে থাকে এবং আমরা টেরও না পাই, তাহলে কি হতে পারে আমাদের জন্য? এমন অনেক সময় হয়ে থাকে যে ডায়াবেটিস ধরা পড়েনি, কিন্তু সুগার লেভেল এতটাই বেড়ে উপসর্গ নেই, সংকেত নেই, কিন্তু ধীরে ধীরে আমরা সমস্যার দিকে এগিয়ে যাচ্ছি। কিভাবে বুঝবো উপসর্গগুলো কি, সংকেতগুলো কি ডায়াবেটিসের, সেটাই জানতে আমার সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট চিকিৎসক। শুরুতেই তাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন ডক্টর গৌরব ভাদুরী, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজি, পার্ক ভিউ সুপার স্পেশালিটি হসপিটাল অ্যান্ড অ্যাপোলো সুগার ক্লিনিক, কলকাতা। আপনাকে স্বাগত ডক্টর ভাদুরী আমাদের এই বিশেষ আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন ডক্টর মৃদুল বেরা, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান, নারায়ণা হসপিটাল, হাওড়া, ডিরেক্টর ডক্টর বেরাজ ক্লিনিক, হাওড়া। আপনাকেও স্বাগত আমাদের এই বিশেষ আলোচনায়। সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক সাহা, প্রফেসর অ্যান্ড এইচওডি, কেপিসি মেডিকেল কলেজ, ডিরেক্টর এডিইএ ডায়াবেটিস সেন্টার, সিনিয়র কনসালটেন্ট, আইএলএস হসপিটাল, দমদম। আপনাকেও স্বাগত আমাদের এই বিশেষ আলোচনায়। আমি শুরুতেই চলে আসবো ডক্টর ভাদুরীর কাছে। যদি আমরা খালি পেটে সুগার লেভেল স্বাভাবিক দেখি আমাদের, তাহলে আমাদের দুশ্চিন্তার করার বা উদ্বেগজনক কোনো পরিস্থিতি কি হতে পারে মনে হবে? হ্যাঁ, কারণ শুধু ফাস্টিং দেখে আমরা কোনো ডিসিশনে আসা খুব মুশকিল। গ্লুকোজ টলারেন্স টেস্টিং এন্ড HbA1c এইগুলো না করলে আমরা বলা সম্ভব নয় যে পেশেন্ট নর্মোগ্লাইসেমিয়াতে আছে, প্রি ডায়াবেটিসে আছে, না তার ডায়াবেটিস হয়েছে। যে পেশেন্টদের অলরেডি ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রেও শুধু ফাস্টিং সুগার দেখে বলা মুশকিল যে তার সুগার নিয়ন্ত্রণে আছে কিনা। সেই ক্ষেত্রেও আমাদের পোস্টপ্র্যান্ডিয়াল ব্লাড সুগার, মানে খাওয়ারের 2 ঘন্টা পরের সুগার, HbA1c এগুলোরও প্রয়োজন সুগারের নিয়ন্ত্রণকে বোঝার জন্য। ডক্টর বেরা, সুগার লেভেল বেড়ে গেলেও কেন মানুষ প্রথম দিকে কিছু বুঝতে পারে না, ভিতরে ভিতরে সাইলেন্টলি এটা বাড়ে, কিন্তু উপসর্গ বা সংকেত আমরা অন্তত বুঝতে পারি না? অ্যাকচুয়ালি ডায়াবেটিস হচ্ছে যে এমন একটা রোগ যেটাকে আমরা বলা হয় সাইলেন্ট কিলার। এটা ভিতরে ভিতরে কাজ করে। অনেক সময় আমরা যখন প্রি ডায়াবেটিস স্টেজে স্টার্টিং সুগার 126-এর নিচে, পোস্টপ্র্যান্ডিয়াল 200-এর নিচে, যেটা HbA1c বলা হয় সেটা হচ্ছে যে 6.5-এর নিচে, সেই প্রি ডায়াবেটিস কন্ডিশন অথবা আর্লি স্টেজের অফ ডায়াবেটিসে আমরা অনেক সময় যে ডায়াবেটিসের সিমটমস যেগুলো আমরা বলি, বেশি করে জল তেষ্টা পাওয়া, বেশি করে খিদে পাওয়া, অথবা বেশি করে মানে পেচ্ছাপ হওয়া, এই জিনিসটা কিন্তু আর্লি স্টেজে নাও দেখা দিতে পারে। অনেক সময় কি হয় যে আমার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, মানে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, পার্টিকুলারলি আমি টাইপ 2 ডায়াবেটিসের কথা বলছি, তাদের ক্ষেত্রে যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে অল্প এই ধরনের কোনো সিমটম থাকুক বা না থাকুক, তাতে রেগুলার ইন্টারভালে একটা সুগার চেক করা উচিত, ব্লাড সুগার দেখা উচিত। কারণ এটা হচ্ছে যে ক্রনিক ডিজিজ। অনেক সময় আর্লি স্টেজ অফ ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিসে অনেক সময় কোনো সিমটমই দেখা যায় না, কিন্তু রেগুলার মনিটরিংটা করা উচিত। অ্যাটলিস্ট ইন্ডিয়ানদের ক্ষেত্রে, ভারতীয়রা খুব ডায়াবেটিস প্রোন এবং আমাদের জেনেটিক্যালি উই আর ভেরি সাসেপ্টেবল টু এই ডায়াবেটিসের জন্য। সেই জন্য আমার মনে হয় উপসর্গ না থাকলেও আমার মনে হয় যে করা উচিত। ডক্টর সাহা, ইনসুলিন রেজিস্ট্যান্স এই যে শব্দটা, এই পর্যায়টা ঠিক কি রকম, শরীরের ভেতরে ঠিক কি হয় যখন এই পর্যায়ে শরীর আসে? ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আমাদের শরীরে একটা জায়গা থেকে আমাদের যে বিটা সেল প্যানক্রিয়াস, যেখান থেকে আমাদের ইনসুলিন সিক্রিশন হয়, সেই ইনসুলিন সিক্রিশন হয়ে কোথাও গিয়ে কাজ করতে হবে, সেটা আমরা বলি ইনসুলিন রিসেপ্টর। সুতরাং এই যে কাজ করাটা সবসময় যে ইনসুলিন লেভেলের উপর ঠিক থাকবে তা নয়। সুতরাং অনেক ক্ষেত্রে আমাদের এই রিসেপ্টরটা একটু ব্লক হয়ে যায়, তখন আমাদের শরীর কি করে, অনেকটা পরিমাণ, বেশি পরিমাণ ইনসুলিন সিক্রিশন করে সেটাকে ওভারকাম করার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু আমাদের সুগার লেভেলটা কিন্তু নর্মাল, কেননা আমাদের শরীরের মধ্যে কিন্তু অনেকটা বেশি পরিমাণে ইনসুলিন তৈরি হচ্ছে। কিছুদিন পরে এই বেশি পরিমাণটা কিন্তু আর পাচ্ছে না। যখন পাচ্ছে না তখনই কিন্তু আস্তে আস্তে ইম্পেয়ার থেকে আস্তে আস্তে ফ্লোরিড। সেই জন্য কোনো মানুষ বা কোনো ডাক্তার বলছেন আপনাকে যে আপনার কিন্তু কিছুদিন পরে সুগার ধরা পড়বে, আপনি এখনই লাইফস্টাইলটাকে চেঞ্জ করুন, আপনার বিভিন্ন রকম প্রি এক্সিস্টিং ডিজিজ আছে বা আপনি জেনেটিক্যালি সাসেপ্টেবল, আপনারা কিন্তু সেই কথাগুলো শুনে চলবেন। আপনারা নিজের মতো ভাববেন না আপনারা সুস্থ সবল, আপনাদের ডাক্তারবাবু হয়তো ভুল পথে চালনা করছে, এই জিনিসটা মাথায় রেখে চলবেন না। ডক্টর ভাদুরী,
খুব নীরবে সুগার লেভেল বেড়ে যাওয়া ভারতীয়দের মধ্যে কমন, যেটা বলছিলেন ডক্টর বেরাও বলছিলেন, এটা কেন এবং কত শতাংশ এখনো এই জিনিসটা হচ্ছে, কি আপনারা দেখছেন, আপনার সমীক্ষা কি বলছে? আমরা যদি লেটেস্ট আইসিএমআর এর ডেটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে ভারতবর্ষে ডায়াবেটিসের সংখ্যা 100 মিলিয়ন পেরিয়ে গেছে আচ্ছা, এবং প্রি ডায়াবেটিস, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছিল, তার সংখ্যা 136 মিলিয়ন পেরিয়ে গেছে এবং সারা পৃথিবী ব্যাপী ভারতবর্ষ হচ্ছে প্রি ডায়াবেটিসের গড়, সব থেকে হাইয়েস্ট নাম্বার প্রি ডায়াবেটিস ভারতবর্ষে। কারণ যদি আমরা বুঝতে চাই তাহলে একটা জেনেটিক সাসেপ্টিবিলিটি বা যেটাকে আমরা বলি জিনগত গঠন আমাদের, সেইখানে একটা সমস্যা রয়েছে। এছাড়া আমাদের খাওয়ার ভীষণভাবে কার্বোহাইড্রেট রিচ খাবার খাই আমরা, এটা আমাদের খাদ্যাভ্যাসের একটা সমস্যা। তৃতীয় যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমাদের যে এক্সারসাইজ করার যে নেচার অ্যাজ আ হোল কান্ট্রি, সেটা কিন্তু খুব পুয়ার। আমরা যদি WHO 2022-এর সমীক্ষা দেখি তাহলে আমরা দেখতে পারবো 45% পপুলেশন ইন্ডিয়ার কিন্তু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ এবং 2000 সালে এই সেম WHO রিপোর্টে এটা 22% ছিল। তার মানে লাস্ট 20 বছরের বেশিতে এই সংখ্যাটা ডাবল হয়ে গেছে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। শরীর চর্চার প্রবণতাটা কম বলে বাড়ছে। ইয়েস। তাহলে এখানে আমার প্রশ্ন ডক্টর বেরা আপনাকে, আমরা যদি শরীর চর্চা করি, বাড়ির খাবার খাই, মতো খাই, তাহলে কি আমরা সেফ থাকবো? বিশেষ করে যদি খাবারের পরিমাণটার দিকে একটু নজর দিই। অ্যাজ এ ইন্ডিয়ান, সে আমি নর্থে থাকি বা সাউথে থাকি বা ইস্টার্ন বা ওয়েস্টার্ন, যে জায়গায় থাকি না কেন, আমাদের ফুড পোর্শন, আমি যদি একটা টোটাল ফুড পোর্শন দেখি, তার 70% আমাদের মিলে থাকে কার্বোহাইড্রেট। দ্যাট ইজ দ্য মেইন কি। কারণ কার্বোহাইড্রেট আমি যত খাবো তত সুগারের মাত্রা বাড়বে এবং ক্যালোরির পরিমাণও বাড়বে। তো বাড়ির খাবার আমরা যেটা খাই সেটাও যদি কার্বোহাইড্রেট রিচ হয় তাহলে তো ডেফিনেটলি প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হয়ে যাবে, ডায়াবেটিস থেকে আনকন্ট্রোল হাইপারগ্লাইসেমিয়া হয়ে যাবে। সুতরাং কার্বোহাইড্রেটটাকে আমাদের কমাতে হবে। মানে আমি যে পরিমাণই খাই না কেন, আমার পোর্শন সাইজ অফ কার্বোহাইড্রেট শুড বি লেস। আমার কার্বোহাইড্রেটটা খেতে হবে এরকম কার্বোহাইড্রেট, সিম্পল কার্বোহাইড্রেট, যেগুলো তো খুব তাড়াতাড়ি সুগার বেড়ে যায়, সেই খাবারগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। সে আমি বলছি যে ভাত অথবা রুটি। তো ভাত বা রাইসের মধ্যে কি থাকে, যে হাইপারগ্লাইসেমিয়া, মানে খুব তাড়াতাড়ি সুগার বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। বিশেষ করে আমরা যে হোয়াইট রাইসটা খাই কেমন বা কেমন, সেটার মধ্যে খুব কার্বোহাইড্রেট বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু অপরপক্ষে আমি যদি রুটি খাই, রুটিটাতেও কার্বোহাইড্রেট থাকবে, কিন্তু এই রুটিটাতে মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং রুটির মধ্যে ফাইবার অনেক। যারা ভাত খেতে ভালোবাসেন ব্রাউন রাইস খেতে পারেন। ব্রাউন রাইস কেন? একটাই কারণ, যেখানে অনেক বেশি ফাইবার রিচ থাকে। চট করে সুগারটা বাড়বে না এবং ক্যালোরিও কন্টেন্টও কম হবে। তার মানে আমাদের পোর্শন সাইজ অফ কার্বোহাইড্রেট শুড বি লেস। মানে আমাদের উচিত আর কি লক্ষ্য দেওয়া যে আমি কার্বোহাইড্রেট কম খাবো, প্রোটিন বেশি খাবো, ফাইবার বেশি খাবো, ফ্যাটটা মডারেট পরিমাণে খাবো। তো সুতরাং আমি বাইরের খাবার খাই কে ভিতরের খাবার খাই, এই ব্যাপারটার উপর জোর দেওয়া উচিত বলে আমি মনে করি। এইগুলো মাথায় রাখতে হবে। ডক্টর সাহা, প্রাথমিক লক্ষণগুলো একটু জানবো। আমি শুরুতেই যেটা বলছিলাম ইন্ট্রোডাকশনে, যে আমরা উপসর্গ বুঝতে পারি না, যদি বা সংকেতগুলো বুঝি উপেক্ষা করি। প্রাথমিক কোনো এমন লক্ষণ যেটা খুব সূক্ষ্ম, বোঝা যায় না, ধরা পড়ে না? সিমটমস এর মধ্যে আমরা যে ক্লাসিক্যাল সিমটমস গুলো যেগুলো বলি, 3P, পলিডিপসিয়া, পলিফেজিয়া এন্ড পলিইউরিয়া, যেমন বেশি খাওয়ার ইচ্ছা, বেশি জল তেষ্টা পাওয়া বা বেশি ইউরিনে যাওয়া, সেগুলো কিন্তু ক্লাসিক্যালি থেকে গেছে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক পেশেন্টের সেটা কিন্তু হয় না, বা হলেও তারা ইগনোর করে। তারা ভাবে সারাদিন কাজ করিনি, হয়তো জল তেষ্টা পাচ্ছে, বা সারাদিন প্রচুর পরিশ্রম করেছি সেই জন্য হয়তো আমার খিদেটাও পাচ্ছে, বা টিপিক্যাল যেটা হয় উইকনেস। এই উইকনেস তো কেন আপনি জানেন, সব জায়গায় দেখেছেন, সবকিছু দেখছেনও, যে ভারতীয়রা প্রচুর পরিমাণে পরিশ্রম করে। সারাদিন বোধহয় যা কাজ করে সেটা বোধহয় সারা পৃথিবীতে এত লোক কাজ করে না। ঘন্টায় আমরা যদি দেখি, সপ্তাহে আমরা 48 ঘন্টার কোনো মতেই না, আমরা 3 দিনে 48 ঘন্টা কাজ করি। তো সেক্ষেত্রে উইকনেস বা দুর্বলতা বা যেগুলো একটা সিমটমস অফ ডায়াবেটিস, সেটা আমরা মনে করি কাজের চাপে হচ্ছে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করছি, সন্ধ্যেবেলা খুব টায়ার্ড লাগছে, ঘুমিয়ে পড়ছি, কিন্তু সেটাই হয়তো প্রবাবলি আপনার সিমটমস অফ ডায়াবেটিস। আপনি কিন্তু ইগনোর করছেন। আপনার জল তেষ্টা পাচ্ছে বেশি, আপনি ভাবছেন এটা নর্মাল। সুতরাং নর্মাল কোনো জিনিস যদি আপনি মনে করেন যেটা আপনার লাইফস্টাইলের জন্য হচ্ছে, সেটাকে তখন ইগনোর করবেন না। হয়তো প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সিমটম অফ ডায়াবেটিস। কেন জেনারেলি আমরা দেখেছি, যদি আমরা আমাদের স্টাডি বলে যে অ্যাভারেজ ডিলে অফ ডায়াগনোসিস অফ টাইপ 2 ডায়াবেটিস ইজ অ্যারাউন্ড 5 years।
সুতরাং 5 বছর মোটামুটি অনেক লোকই দেখা গেছে তারা ডায়াবেটিস নিয়ে চলছেন, কিন্তু কিছু বোঝাই ইগনোর করছেন। ওনার যে বাড়ছে সমস্যাগুলো, দুর্বলতা, ওয়েট কমে যাওয়া, সবকিছুই উনি ভাবছেন ওনার কাজের সাথে সম্পর্ক আছে, ওনার বিভিন্ন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, যেটা আমাদের এখনকার লাইফে সবাই, এখন তো আর চাকরিজীবী কেউই নেই যে সকালবেলা কাজ করবো, বিকেলে সুন্দর বেশে বাড়িতে বসে আমরা রকে বসে আড্ডা দেবো, যেটা আগেকার লাইফস্টাইল ছিল, সেটা কেউই নেই। সবাই সকালে যাচ্ছে, রাত্রিবেলা 10টা 11টায় বাড়ি ফিরছে। সুতরাং এই লাইফস্টাইলে আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, এই লাইফস্টাইলে যদি কখনো কোনো পরিবর্তন আপনার শরীরে ধরা, সেক্ষেত্রে আপনি এটাকে মনে করবেন হয়তো কোনো ডিজিজের একটা ফার্স্ট সিমটমস, সেটা যতই ইগনোরেবল হোক না কেন, আপনি ডাক্তারের কাছে গিয়ে অ্যাটলিস্ট আপনার কিছু বেসিক চেক আপ গুলো করুন। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে এখন আলোচনার মধ্যে একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর বিট ডায়াবেটিস উইন লাইফ নিয়ে। ডক্টর ভাদুরী, যারা খাবার খুব কম খান, ধরুন ব্রেকফাস্ট স্কিপ করে দিল, ভাবছে একটু রোগা হওয়া যাবে, বা ধরুন খুব উপোস করেন অনেকে, বাড়ির মা কাকিমারা, কতটা রিস্কি তাদের জন্য? দেখুন, যদি ডায়াবেটিস পেশেন্ট হন এনারা এবং তারা যদি মিল স্কিপ করেন বা ইভেন উপবাসের প্ল্যানিং করেন, তাহলে সেটা কিন্তু অনেক সময় খুব ডেঞ্জারাস হতে পারে। তার একটা কারণ হচ্ছে আপনি যে মিলটা স্কিপ করলেন, দেখা গেল সেটার কারণে আপনার যে ওষুধপত্র চলছে তার ব্যাকগ্রাউন্ডে আপনার সেই সময় সুগার ফল করে গেল। আবার যখন আপনি একটা মিল স্কিপ করে নেক্সট মিলটাতে গেলেন, তখন আপনার খিদে অলরেডি অনেক বেশি, আপনার জন্য আপনার সুগার বেড়ে গেল। এর এফেক্টে কি হয় যে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, মানে সুগারের যে মুভমেন্ট আপস অ্যান্ড ডাউনস, এগুলো কিন্তু বেড়ে যাবে। সেই জন্য যদি ধার্মিক কোনো কারণেতেও আপনাকে উপবাস করতে হয় এবং আপনার ওষুধ চলে, তাহলে আপনাকে আপনার ডাক্তারবাবুর সাথে এটা নিয়ে বিস্তর আলোচনার প্রয়োজন, এবং তার অনুমতি ছাড়া উপবাস করা কিন্তু মানে খুবই ক্ষতিকারক হতে পারে, কারণ সুগার ফল হওয়ার রিস্ক কিন্তু ট্রিমেন্ডাসলি হাই। ডক্টর বেরা, শুধু খালি পেটে সুগার টেস্ট করা, নাকি এমন কোনো টেস্ট রয়েছে আরো স্পষ্টভাবে চিত্রটা বোঝা যাবে? শুধু কিন্তু খালি পেটের সুগার দেখে আপনি বুঝতে পারবেন না যে পেশেন্টের ডায়াবেটিস আছে কি নেই। আরো দুটো টেস্ট অ্যাটলিস্ট অন্তত করা উচিত, যেটা সমস্ত জায়গায় হু বলছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলছে, অ্যাটলিস্ট পোস্ট প্র্যান্ডিয়াল সুগার। অ্যাটলিস্ট আমরা এখানে পোস্ট প্র্যান্ডিয়াল বলতে নর্মাল খাবার খাওয়ার পর 2 ঘন্টা পরে করি। আইডিয়ালি এটা ওরাল গ্লুকোজ টলারেন্স 75 গ্রাম গ্লুকোজ খেলে 2 ঘন্টা পর সুগারটা দেখা, অথবা এইচবিএনসি। আর একটা টেস্ট আমি যেটা বলছি, আচ্ছা, এইচবিএনসি টেস্ট হচ্ছে 3 মাসের একটা অ্যাভারেজ ব্লাড সুগার, যেটা আমি ব্লাড টেস্ট করে আমি বুঝতে পারি। এবার ধরুন এই কারোর তিনটেই পজিটিভ হলো, তাহলে সে ডেফিনেটলি একটা ফ্র্যাঙ্ক ডায়াবেটিস আছে। কারো ধরুন একটা পজিটিভ হলো, দুটো পজিটিভ হলো না, তার ক্ষেত্রে আমরা ডায়াবেটিস বলতে পারি। কোনো একটা পজিটিভ হলেই আমরা ডায়াবেটিস বলতে পারি, কিন্তু প্রবাবিলিটি অফ ডায়াবেটিস বেশি বাড়ছে যদি তিনটেই পজিটিভ হয়। তো সুতরাং শুধু খালি পেটে সুগার করলে কিন্তু অনেক সময় আমি বুঝতে পারবো না যে আমার ডায়াবেটিস আছে কি নেই, কারণ পুরো টোটাল ম্যানেজমেন্টটাই কিন্তু ডিপেন্ড করে আছে যে এই ডায়াগনোসিসের উপর। ইভেন কোন পেশেন্টের, ধরুন ডায়াবেটিক পেশেন্ট, তাকে আমি শুধু ফাস্টিং সুগার করলাম, তাতে কিন্তু আমি পুরোটা বুঝতে পারছি না যে ফাস্টিং সুগার নর্মাল হলো, তার পোস্টপ্র্যান্ডিয়াল তো বেশি থাকতে পারে, তাহলে আমার ম্যানেজমেন্টটা তো চেঞ্জ করতে হবে। অথবা ফাস্টিং সুগার নর্মাল কিন্তু তার এইচবিএনসি অনেক বেশি আছে, তার মানে তার ফাস্টিং ছাড়া অন্যান্য সময় সুগারটা বেশি থাকছে। তো সুতরাং ফাস্টিং সুগার ইজ নট দ্য অল থিং। আমাকে এই টোটাল পিকচারটা জানতে গেলে ফাস্টিং সুগার, পোস্টপ্র্যান্ডিয়াল সুগার এবং এইচবিএনসি জানতে হবে। ডায়াগনোসিসের জন্য যেমন ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্টের জন্য। বেশ, টেস্ট সম্পর্কে জানলাম। বয়সটা কোন বয়স থেকে টেস্ট করা উচিত? 45 and above। যদি অ্যাসিমটোমেটিক হন, এভরি 3 ইয়ার্স আপনি টেস্ট করবেন, এটা হচ্ছে গাইডলাইন। কিন্তু আমাদের দেশে এই গাইডলাইনটা ফলো করলে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের এই স্ক্রিনিং মেথডটা ভুল হতে পারে। অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, বা সবার ক্ষেত্রে ওপিনিয়ন যেটা, সেটা সবাই আমাদের ফলো করা উচিত। অ্যাবভ দ্য এজ অফ 30 যদি এই ডিজিজগুলোর মধ্যে কোনো একটা জিনিস থাকে, ধরুন হাইপারটেনশন আছে বা ওবেসিটি আছে, সিডেন্টারি লাইফস্টাইল, আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করি একটা চেয়ারে বসে, কিন্তু আমরা মাঝখানে কোনো এক্সারসাইজ করি না, যেটা ওরা সব জায়গায় গাইডলাইনে বলা আছে আফটার 30 মিনিটস আপনি একটু চেয়ার থেকে উঠে হেঁটে একটু আসবেন, আফটার সামথিং, কিন্তু কেউ আমরা ফলো করি না। আমরা বলি, হয়তো আমরা নিজেরাও ফলো করি না। তো এই জিনিসগুলো যারা করেন না, তাদের ক্ষেত্রে এভরি ইয়ার, অ্যাটলিস্ট ইয়ারলি, আমার মতে সুগার একটা টেস্ট করি। কেন স্ক্রিনিং মেথড, যেমন আমি প্রথমেই বললাম যে অ্যাভারেজ ডিলে ইজ অ্যারাউন্ড 5 ইয়ার্স। আমি কখনোই চাইবো না যে একটা মানুষকে আমি 5 বছর পরে ডায়াগনোসিস করব। স্ক্রিনিং মেথডে ডায়াগনোসিস আমরা আগের থেকে করতে পারি, যখন মানুষের সিমটম সেরকম ফ্লোরিড নয়, এবং সেটাই আমাদের আইডিয়াল টার্গেট।
কেননা আমাদের ক্ষেত্রে দেখা গেছে যদি আমি 5 বছর মাথায় যদি আমি টেস্ট করে দেখলাম তার সুগার হয়েছে, অলরেডি হয়তো তার কমপ্লিকেশন হয়ে গেছে। কেন সুগার 30 বছর বয়সটা মার্জিনাল, তারপর থেকে কিন্তু সেটাও ডিপেন্ড করে। ধরুন একটা মানুষ, একটা বাচ্চা, এখন আমাদের যে লাইফস্টাইল হয়ে গেছে, বাচ্চারা যেরকম পরিমাণে খাওয়া দাওয়া করে, কোনো আউটডোর অ্যাক্টিভিটি নেই, একটা বিরাট 18 বছরের ছেলে একটা 100 কেজি ওয়েট, সেখানে কিন্তু আমরা কিন্তু সেই স্ক্রিনিং মেথডটা হয়তো ফলো করবো না, ইন্ডিভিজুয়ালিস্ট মেথড ফলো করবো। কিন্তু অ্যাজ এ হোল স্ক্রিনিং মেথড আমার মতে 30 ইয়ার্স অ্যাবাভ প্রত্যেকেরই করা উচিত, ডিপেন্ডিং আপন আওয়ার লাইফস্টাইল, ডিপেন্ডিং আপন আমাদের জেনেটিক স্ট্যাটাস, ডিপেন্ডিং আপন আমাদের সোশিও ইকোনমিক এরিয়া। এটা হচ্ছে আমার মত। বদল এনে বা লাইফস্টাইল মডিফিকেশন করে কতটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব বলে আপনার মনে হয়? খুব বড় বড় স্টাডিজ রয়েছে বিদেশে, যেমন ডায়াবেটিস প্রিভেনশন স্টাডি, একটা চায়নাতে খুব ফেমাস স্টাডি দাকিন স্টাডি। এইগুলোতে দেখা গেছে যে লাইফস্টাইল চেঞ্জেস করার পরে প্রি ডায়াবেটিস থেকে ডায়াবেটিস হওয়াকে আটকানো সম্ভব। হ্যাঁ, 100% যদি নাও হয়, বাট টু আ গুড এক্সটেন্ট আমরা কিন্তু এটাকে, এই প্রোগ্রেশনটাকে আটকাতে পারি, এই পেশেন্টদেরকে নর্মালে নিয়ে আসতে পারি। প্রি ডায়াবেটিস এমন একটা জায়গা যেখান থেকে আপনি ডায়াবেটিসের দিকেও যেতে পারেন, আবার নর্মালেও ফেরত চলে আসতে পারেন। আর ডায়াবেটিস যদি পেশেন্টের থাকে, সেই ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জেস ভীষণই ইম্পর্টেন্ট, কারণ ওটা হচ্ছে ফাউন্ডেশনাল স্টোন যার ওপরে আমরা ডায়াবেটিসের ট্রিটমেন্টকে লে ওভার করি। এবং এটা করলে কিন্তু সুগারের কন্ট্রোলকে অনেক বেটার রাখা সম্ভব এবং কম ওষুধে, অল্প ওষুধ, অনেক দিন ধরে এই সুগারকে ভালো কন্ট্রোলে রেখে দেওয়া সম্ভব। কি কি মেথড ফলো করা উচিত? অবশ্যই একটা সুষম আহার, এটা একদম বেসিক এসেনশিয়াল, ব্যালেন্স ডায়েট, তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং কিছুটা ধরুন হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং বা যেটা আমরা শক্তি প্রশিক্ষণ বলি, যে একটু নিজের বডি ওয়েট ইউজ করেও করা যেতে পারে বা খুব লাইট ওয়েটস ইউজ করেও করা যেতে পারে একটু শক্তি প্রশিক্ষণ। আর তার সাথে রাইট টাইমে ঘুমানো, ভালো গুড কোয়ালিটির স্লিপ, আর তার সাথে স্ট্রেস ফ্রি লাইফ, এইগুলোকে যদি আমরা কম্বাইন করতে পারি, যদি 100%ও না পারি, যদি আগের থেকে আমরা ইমপ্রুভ করতে পারি, তাহলেও কিন্তু সুগারের কন্ট্রোল অনেক বেটার রাখা সম্ভব এবং পরবর্তীকালে মেডিসিনের এসকালেশন বা মেডিসিনের ডিপেন্ডেন্সকে কিছুটা কম রাখাও সম্ভব। ডক্টর মেহরা, প্রাথমিক লক্ষণগুলো বুঝে ডায়াবেটিসের কি কি উপায় সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব? লাইফস্টাইল তো আছেই, তাছাড়া লাইফস্টাইল বেসিক থিংস, মানে এটা আপনাকে করতেই হবে। আপনি, আপনার পয়সা আছে, আপনি শুধু গাদা গাদা ওষুধ খেয়ে যাচ্ছেন, তাতে সুগার কন্ট্রোল হবে কিন্তু অন্য জিনিসগুলো কন্ট্রোল হবে না। কারণ আমরা এই যে ডায়াবেটিসটাকে একটা ক্রনিক ডিজিজ বলি, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে আরো অনেক ডিজিজ জড়িয়ে থাকে। সেটাকে বলে একটা মেটাবলিক সিনড্রোম বা মেটাবলিক ডিজিজ, মেটাবলিক স্পেকট্রাম। তো ডায়াবেটিসের সঙ্গে তার হাইপারটেনশন, আমাদের কিন্তু ডায়াবেটিস একা আসে না, ডায়াবেটিসের সঙ্গে সে সাঙ্গপাঙ্গ নিয়েই আছে। ডায়াবেটিসের সঙ্গে হাইপারটেনশন আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিসের সঙ্গে কোলেস্ট্রল বেশি থাকে, ডিসলিপিডিমিয়া বলে, সেটা আসে। ডায়াবেটিসের সঙ্গে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিসের ওবেসিটি আসে। ওবেসিটি এখনকার দিনে কিন্তু আর সেটাকে একটা লক্ষণ বলে না, ওবেসিটি একটা ডিজিজ, সেটাও আসে। তার সঙ্গে ফ্যাটি লিভার, মেয়েদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, দিস ইজ অ্যান স্পেকট্রাম, ইভেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তো এই স্পেকট্রামটা, ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য ডিজিজ যেটা এই স্পেকট্রামের মধ্যে থাকে। কিন্তু বেসিক্যালি আমি যদি এই ডিজিজটাকে নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে অন্যান্য ডিজিজগুলোকেও আমি নিয়ন্ত্রণ করতে চাইবো যদি আমার থাকে, তাহলে সেখানে বেসিক্যালি গাইডলাইন্সে যান, যে কোনো সেখানে বেস্টটা হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, আমি ডায়েট, এক্সারসাইজ, সেটা আমাকে করতেই হবে। অনেকটাই কিউর হতে সাহায্য, অনেকটাই, ইভেন উইদাউট মেডিসিন। যদি আপনার প্রি ডায়াবেটিস থাকে, অ্যাটলিস্ট 50% বা 60% পেশেন্ট আমি যদি ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে শুধু রাখি, তাকে প্রিভেন্ট করা যায়। ইভেন আমি বলছি যে তাদের ডায়াবেটিস আর্লি ধরা পড়েছে, ধরুন আমরা ডায়াবেটিসের একটা প্রাথমিক ওষুধ শুরু করলাম লো ডোজে, তার সঙ্গে বললাম আপনি ডায়েট এক্সারসাইজ করা যায়। এরকম আমার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা হয়েছে। তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই ডায়াবেটিসের চিকিৎসাটা, মানে তার যে ওষুধের ট্রিটমেন্টটা 3 বছর হয়তো তার লাগছে না, শুধু ডায়েট এক্সারসাইজ করে কিন্তু সে ডায়াবেটিসটাকে ডিলে করে দিল। আর এইখানেই যে ভুলগুলো মানুষ করে থাকে সেগুলোকে কিভাবে এড়িয়ে চলবে, লক্ষণগুলো জানার পর এড়িয়ে চলা বলুন, বা কিভাবে মানুষ নিজেকে আরো সতর্ক করতে পারে? আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, লাইফস্টাইল মডিফিকেশনের নামে আমরা হয়তো 10 মিনিট হাঁটি, আমরা খাবারের নামে আমরা 5 দিন আমরা কার্বোহাইড্রেট রিডাকশন করলাম, উইকেন্ডে গিয়ে প্রচুর পরিমাণে খেলাম, আমরা কিন্তু বলছি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করছি। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা যেটা করি, ওষুধ খাবো না। এই জিনিসগুলো যদি কোনো যারা পেশেন্ট, যারা এই উপসর্গ নিয়ে আছেন ডায়াবেটিস, সেগুলো যদি এইভাবে ওনারা নিজেদের ঠকান,
তাহলে কিন্তু পরবর্তীকালে যে কমপ্লিকেশনগুলো হওয়ার কথা সেগুলো কিন্তু প্রত্যেকটাই হবে এবং প্রত্যেকটাই ইরিভার্সেবল। তখন কিন্তু আপনি স্ট্রিক্ট ডায়াবেটিক কন্ট্রোল করে আপনি কিন্তু এগুলো প্রিভেন্ট করতে পারবেন না। সুতরাং আপনার ইনিশিয়াল পার্ট অফ জার্নি কিন্তু ডিটারমাইন করে আপনি আগামী 10 বছর পরে কিরকম থাকবেন। আপনি 10 বছর পরে আপনার কিডনিটা নষ্ট হবে, চোখটা খারাপ হবে, না আপনার বিভিন্ন যে ডিজিজ, বিশেষ করে কার্ডিওভাস্কুলার মর্টালিটি, স্ট্রোক হওয়ার চান্সেস, সেগুলো আপনি প্রিভেন্ট করছেন কিনা, সেগুলো কিন্তু ইনিশিয়াল 10 to 15 ইয়ার্স যখন আপনি মনে করবেন আপনি খুব সুস্থ আছেন, আপনার সুগার 200 থাকলেও আপনি সেই জিনিসটা যদি আপনি করতে থাকেন, আপনি কিন্তু পরবর্তী জীবনে বিপদে পড়বেন। সেই জন্য আপনার যদি উপসর্গ থাকে, আপনার যদি সুগার বেশি থাকে, আপনি সুগারটাকে চিকিৎসা করুন, ওটাকে অবহেলা করবেন না। আপনি নিজেকে সুস্থ বলে প্রমাণ করে আপনি কিন্তু পরবর্তীকালে বিপদে পড়বেন। আমরা সবাই এটা দেখি, 15 বছর পরে সেই পেশেন্টই আমাদের কাছে এসে কান্নাকাটি করে, ডাক্তারবাবু আমার কিডনিটা ঠিক করে দিন, আমার চোখটা ঠিক করে দিন, আমি এখন সুগার কন্ট্রোল করব। এই জায়গাটা যখন আমরা 15 বছর আগে বলি ওই পেশেন্টকে, তারা কিন্তু শোনেন না। এই জায়গাটা আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে আপনারা কিন্তু সুগারে যখন সমস্যা হবে তখন ডেফিনেটলি ডাক্তারবাবুর পরামর্শ শুনে এড়িয়ে চলবেন না, চিকিৎসকের পরামর্শ নিন। অনেক ধন্যবাদ ডক্টর সাহা, ডক্টর ভাদুরী আপনাকেও এবং ডক্টর বেরা আপনাকেও। তিনজনকে আমি ধন্যবাদ জানাবো এই বিশেষ অনুষ্ঠানে আলোচনায় যোগদান করবার জন্য এবং সুপরামর্শ দেওয়ার জন্য। বিপদ সীমা অতিক্রম করবার আগেই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন। আর অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক আপনাদের জি 24 ঘন্টার পর্দায়।